রাইমা শুভ্রাকে বিভিন্নভাবে লজ্জা দিতে ব্যস্ত। শুভ্রাও চুপচাপ হজম করছে। রাইমার সাথে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে হঠাৎ বড় বড় শ্বাস নিচ্ছে শুভ্রা। একটুর জন্য একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় সামনে থাকা যুবকটির দিকে। চেনা চেনা লাগছে তাকে না ধরলে হয়তো সে নিচে পড়ে যেত। আরে আর তো মাত্র ৫-৬টা সিঁড়ি ছিল, হঠাৎ কিভাবে সে পড়ে যেতে ধরল এখনও বুঝতে পারছে না। রাইমা ভয়াতুর হয়ে আছে। আরে ভাবি, সাবধান হাঁটাচলা করবেন তো। কিঞ্চিত অবাক হলো শুভ্রা। তাকে ভাবি ডাকছে কেন? তার মানে ইনিও হয়তো তার মন্ত্রীমশাইয়ের কোনো কাজিন হবে, কিন্তু বিয়েতে তো দেখল না। অবাক হচ্ছেন কেন ভাবি? ও আচ্ছা, আপনি তো আমাকে দেখেননি। আমি নিতুল, আরহাম ভাইয়ের একমাত্র চাচাতো ভাই। ধন্যবাদ ভাইয়া। শুভ্রার কথার বিপরীতে মুচকি হাসল নিতুল। শুভ্রা দেখল নিতুলের মুখ থেকে হাসি যাচ্ছেই না। নিহা আর রাইমা ছাড়া আরহামের এর কোনো কাজিন এখনও ঘুম থেকে ওঠেনি। রাত জেগে আড্ডা দেওয়ার কারণে হয়তো। তাছাড়া বাড়ির বড়রা সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। সবাই শুভ্রাকে ঘিরে দাঁড়িয়েছে। নীলিমা শিকদার উত্তেজিত হয়ে পড়েছেন। মা, তোর কিছু হয়নি তো? কোথাও ব্যথা পেয়েছিস? দেখে শুনে হাঁটতে পারিস না? এক্ষুনি কত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। নিতুল না ধরলে কি হতো বলতো? আর এত তাড়াতাড়ি তোকে উঠতে কে বলেছে? নীলিমা শিকদার শুভ্রাকে খুঁটিয়ে দেখছেন। চোখে পানি চিকচিক করছে। শুভ্রা অবাক চোখে দেখছে নীলিমা শিকদারকে। তার প্রতি একরাশ ভালোবাসা, স্নেহ দেখতে পাচ্ছে। নীলিমা শিকদারকে শান্ত হতে না দেখে শুভ্রা জড়িয়ে ধরে তাকে। আন্টি দেখুন, আমার কিছু হয়নি, উনি তো ধরে ফেলেছেন আমাকে, আপনি উজ্জীবিত হবেন না। নীলিমা শিকদার তড়িৎ নিজের কাছ থেকে আলাদা করে শুভ্রাকে বর্ষার একটা ধমক দেয়। যা সর, সামনে আসবি না আমার। রাইমোকে বল যেন আমার সাথে আর কথা না বলে। আন্টি আন্টি করেই যাচ্ছে। একমাত্র ছেলেকে কি বিয়ে দিয়েছে ছেলের বউয়ের মুখ থেকে আন্টি শোনার জন্য? এর আগে একবার বলেছে আমাকে আন্টি না বলতে, বলে দে যে ওর আন্টি হয় তার কাছে যেতে, আমার কাছে যেন না আসে। রাগে গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেলেন নীলিমা শিকদার। শুভ্রা ভ্যাবলার মতো তাকিয়ে আছে। শাশুড়ির হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ মাথায় ঢুকলো না। সবার দিকে তাকাতে দেখলো সবাই হাসছে। এটারও বিভ্রান্তিতে পড়ে গেল শুভ্রা। সে কি কোনো ভুল করেছে? কি রে রাইমা, আন্টি ওভাবে রেগে গেল কেন? আমি কি কোনো ভুল করেছি? শুভ্রার মাথায় চাটি মারে রাইমা। বুদ্ধিমতী শুভ্রা এতটুকু বুঝতে পারল না। মামিমা তোকে আগে বলিনি ওনাকে মা বলে ডাকতে? তাহলে আন্টি ডাকছিস কেন? আন্টি ডাকার কারণে অমন করলো? রাগ করিনি, তোর উপর অভিমান করেছে। হয়তো কারোর প্রতিচ্ছবি তোর ভেতর দেখতে পেয়েছে। জিভে কামড় দেয় শুভ্রা। এর আগে যে আন্টি বলার কারণে ধমক খেয়েছিল সে ভুলেই গিয়েছিল। সবার দিকে একবার তাকিয়ে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে যেতে শুরু করে। ইস, শ্বশুরবাড়িতে প্রথম দিনই শাশুড়ি মাকে রাগিয়ে দিয়েছে। শুভ্রা যাওয়ার দিকে তাকিয়ে হাসছে সবাই। রাইমা ছাড়া সব মেয়ে বউরা রান্নাঘরে চলে গিয়েছে। বাড়ির উপস্থিত পুরুষরা সোফায় বসে। সবাইকে সরে যেতে দেখে রাইমা তাকায় সিঁড়ির দিকে। নিচ থেকে ৫ নম্বর সিঁড়িটাতে তেল জাতীয় কিছু দেখতে পায়। হাত দিয়ে দেখতেই শিওর হয় সত্যি তেল। অবাক হলেও কোনো প্রকার প্রতিক্রিয়া ছাড়া সকলের সাথে সোফায় গিয়ে বসে, নিজেকে স্বাভাবিক রাখে। রান্নাঘরে সবাই মিলে সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। শুভ্রা এসে নীলিমা শিকদারকে পেছন থেকে জড়িয়ে ধরে। নীলিমা শিকদার প্রথমে হকচকিয়ে গেলেও যখন বুঝলো তাকে শুভ্রা জড়িয়ে ধরেছে তখন মুচকি হাসলো। আমি না বলে আসলাম কেউ যেন আমার কাছে না আসে, তাহলে আসলো কেন? মা। থেমে গেল নীলিমা শিকদার। কি অদ্ভুত সেই একই অনুভূতি তার মাতৃত্বকে আবারও নাড়িয়ে তুলল। কত বছর পর সে আবার অনুভব করল, হোক না সেটা ছেলের বউয়ের মুখ থেকে, কিন্তু ডাকতে একই। ঘুরে দাঁড়ালেন তিনি। আলতো হাতে শুভ্রার গাল স্পর্শ করলেন। চোখে অশ্রুর সাথে অনির্দিষ্ট ভালোবাসা প্রকাশ পাচ্ছে। আর কোনোদিন আন্টি ডাকলে সত্যি আমি তোর সাথে কথা বলবো না। আর কোনো আপনি আপনি করবি না? আচ্ছা আন্টি। আরে না, আচ্ছা মা। রান্নাঘরে সবাই হাসলো শুভ্রার কথা শুনে। নীলিমা শিকদার মিছি মিছি রাগ দেখানোর ভান করলেও হেসে ফেললেন। শুভ্রার শাশুড়ির এমন ভালো মানুষেতে খুব বেশি অবাক হল না, কারণ সে জানে সব শাশুড়ি একরকম হয় না। তার শাশুড়ির মতো তো আর তার বাড়িতেও দুজন মানুষ আছে যারা কখনোই তার ভাবিদের সাথে খারাপ ব্যবহার করেনি, উল্টো সবসময় নিজের মেয়ের মতো আগলে রেখেছে। শুভ্রা সবসময় চাইতো তার শাশুড়িও যেন তার বড় মাদের মতো হয়। তার চাওয়া পূরণ হয়েছে। আজ কত বছর পর কাউকে মা ডাকতে পেরে কেমন সুখ সুখ লাগছে শুভ্রার।
চোখের কোণে পানি জমা হচ্ছে। তোমাদের শাশুড়ি বৌমার ভালোবাসা শেষ হলে এখন রান্না শেষ করি। আমি একটা ছেলের বউ পেয়েছি যে কিনা ভালোবাসা তো দূর, সারাদিন ঝগড়া করে আমার সাথে। দেখো দেখো, দেখে শেখো শাশুড়িকে কিভাবে ভালোবাসতে হয়। মিথ্যা রাগ দেখিয়ে বলল আরিফা তালুকদার। তার একমাত্র ছেলের বউ সাথে হেসে উঠলেন শাশুড়ির কথায়। সে নিজেও জড়িয়ে ধরল আরিফা তালুকদারকে। হয়েছে এবার, তুমি তো আমার সাথে ঝগড়া করো, আমি তো মোটেও করি না। হাসলেন আরিফা তালুকদার। আর তার ছেলের বউয়ের সম্পর্কে সব কিছুই জানে। ঝগড়া, ভালোবাসা। নীলিমা শিকদারের বোন নিরিতা শেখ আর ভাবি রুবিনা মির্জা তাকায় তাদের বৌমার দিকে। তাদের বৌমারাও দেরি করে না, জড়িয়ে ধরে তাদের। রান্নাঘরের সবাই একসাথে হেসে ওঠে। ড্রয়িং রুম থেকে দেখে সবাই, তাদের মুখেও তৃপ্তির হাসি। জোর করে নিজের হাতে সকলের জন্য চা কফি বানিয়েছে শুভ্রা। শাশুড়ি মায়ের কাছ থেকে কম বকা শুনতে হয়নি তাকে। কিছুতেই তাকে করতে দিবেন না বলে পণ করেছিলেন তিনি, যদি হাত পুড়িয়ে ফেলে সেই ভয়। কিন্তু শুভ্রা তো নাছোড় বান্দা, সেসব বাধ্য হয়ে শুভ্রাকে শুধু চা কফি বানানোর অনুমতি দিয়েছেন। কে চা খায়, কে কফি খায় সব বলে দিয়েছেন, এবং সাথে চিনির পরিমাণ। কিন্তু আরহামের বেলায় বলে দিতে হয়নি, শুভ্রা নিজেই করেছে। এই নিয়ে ভাবিদের কাছ থেকে লজ্জা পেতে হয়েছে তাকে। নিজে পরিবেশন করবে বলে জানিয়েছে। এতক্ষণে ড্রয়িং রুমে পায় সবাই সবকিছু উপস্থিত হয়েছে, শুধু নেহা আরহাম আর বাড়ির বাচ্চারা বাদে। নেহাকে উপস্থিত না দেখে বাঁকা হাসে শুভ্রা। সবাইকে তাদের নির্দিষ্ট চা কফি দিয়ে দেয়। অনেক সুন্দর হয়েছে বৌমা, এতদিনে মনে হচ্ছে ভালো কোনো স্বাদ পেলাম। এতদিন এক কাপ চা খেতে খেতে অবস্থা খারাপ ছিল, আজ মনটা জুড়িয়ে গেল। নীলিমা শিকদার চোখ গরম করে তাকায় আসাদ শিকদারের দিকে। আসাদ শিকদার ফিক করে হেসে দেন। এক একে সকলে প্রশংসা করে, সাথে এক কাপ কফি এনে শুভ্রার হাতে ধরিয়ে দেয়। এটা তোমার মন্ত্রী মশাইকে দিয়ে এসো, নতুন বউ তুমি, তবুও তোমাকে কাজ করতে বলছি। যেহেতু তুমি বানিয়েছো তাই তুমিই দিয়ে এসো। প্রতিদিন তো মামিমা দেয়, আজকে না হয় তুমিই যাও। চোখ টিপে বলে সাথী। শুভ্রা যেতে না চাইলেও জোর করে পাঠিয়ে দেয়। আরহাম সবে মাত্র শাওয়ার নিয়েছে, শার্টলেস হয়ে আছে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। বিছানার উপর টাওয়াল রেখে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। দৃষ্টিতে আবদ্ধ হয় গলার কাছে থাকা ক্ষতগুলো, হাত বোলায় সেগুলোর উপরে। শুভ্রার বড় বড় নখের ওপর তার প্রচণ্ড রাগ হচ্ছে। বিনা কারণে কিভাবে ক্ষত করেছে, এগুলো তো অন্য কারণেও করতে পারত। শুভ্রা হাতে কফি মগ নিয়ে দরজায় পাসওয়ার্ড দিচ্ছে। কফি মগটার দিকে যতবার তাকাচ্ছে ততবার পেট ফেতে বমি আসতে চাচ্ছে। মিষ্টিবিহীন এই তেতোগুলো খাবে তার মন্ত্রীমশাই, এই জন্য হয়তো কফির মতোই হয়েছে তেতো। ঘরে ঢুকে চোখগুলো রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে গিয়েছে শুভ্রার। মোহিত হয়ে দেখছে আরহামকে। প্রতিদিন জিম করা আরহামের সিক্স প্যাকওয়ালা বডি। আরহামের বুকের বাঁ পাশের তিলটা অদ্ভুতভাবে টানছে শুভ্রাকে। আরহাম মুখে দুষ্ট হাসি ফুটিয়ে এগিয়ে আসছে শুভ্রার কাছে। শুভ্রার হাত থেকে কফি মগটা নিয়ে শুভ্রাকে টেনে নিয়ে গিয়ে বসায় বিছানার উপর। কিছুক্ষণ পর বলে, আমার কাজ শেষ, দেখো তো এখন কত সুন্দর লাগছে। সম্মোহিত শুভ্রার ঘাড় কাটে, লজ্জা পায়। এভাবে তাকিয়েছিল ভেবে। আরাম কখন তাকে বিছানায় বসিয়েছে বুঝতে পারিনি। আরামের হাতে থাকা নিজের দুই হাতের দিকে দেখতেই চোখ জোড়া বড় বড় হয়ে যায়। তার এত সাধের নখগুলো নেই। আরামের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে প্রথমে চোখ ডলে শুভ্রা, তারপর ভালো করে হাতের দিকে তাকাতেই দেখে সত্যি তার নখগুলো নেই। এত যত্ন করে রাখা নখগুলো একেবারেই কেটে দিল। তেতে উঠে শুভ্রা, কিন্তু এটা কি হলো? শুভ্রাকে কোনো পাত্তা না দিতে কফি মগ হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল আরহাম। রাগী দুঃখে মাথা ফাটাতে ইচ্ছে করছে শুভ্রার। আহারে, তার স্বাধীন নখগুলো। হঠাৎ শুভ্রার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে আর আরহামকে কিছুই না বলে ঘর থেকে বেরিয়ে গেল। এখন কিছু করবে না, এর সত্য তুলবে সময় মতো। কাউকে কিছু না জানিয়ে পার্টি অফিসে চলে এসছে আরহাম। বাড়িতে জানালে হয়তো বিয়ের পরের দিন না আসার জন্য জোর করত, কিন্তু সে মন্ত্রী মানুষ, জনগণের দায়িত্ব তার কাঁধে। আরহামের জন্য অজ্ঞতা ফাহিমকেও আসতে হয়েছে। রাগে দুঃখে টেবিলের সাথে মাথা ঠেকিয়ে আরহামকে দেখছে ফাহিম। এখন মনে হচ্ছে বাবার বিজনেস সামলালেই ভালো হতো। কেন যে রাজনীতিতে প্রতি এত আগ্রহ দেখাতে গেল? আরহাম শান্ত চোখে দরজার দিকে তাকিয়ে আছে, হয়তোবা কারোর আসার অপেক্ষা করছে। ভাই, আজকে কি খুব দরকার ছিল আসার? চুপ থাক ফাহিম, সাদে কি বিয়ের পরের দিন বউ রেখে এসছে নাকি? কোথায় এখন বউয়ের সাথে রোম্যান্স করবো, তার বদলে কাজ করতে হচ্ছে। তোর আবার কিসের কষ্ট রে? চুপ থাক।
কানে হাত চেপে ধরল ফাহিম। মনে মনে আরহামের গোষ্ঠীর পিণ্ডি চটকাচ্ছে। নির্লজ্জ মন্ত্রী। আরহাম ফোনে নোটিফিকেশন আসায় সেদিকে দেখে। ঠোঁটে মৃদু হাসির সৃষ্টি হয়, তবে পরক্ষণেই আবার কোনো কিছু চিন্তায় তা গায়েব হয়ে যায়। এবার দৃষ্টি ফেলে দরজার দিকে। তখনই শুভ ভেতরে প্রবেশ করে। ভাই, এই যে। আরহামের হাতে কয়েকটা কাগজ দেয় শুভ। আরহাম চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস ছেড়ে দেখে কাগজগুলো। আরহামের হাত কাঁপছে, চোখ জোড়া রক্তিম হয়ে উঠেছে, বুকের ভেতর প্রবল ব্যথা হচ্ছে। ভয় তাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। শুভ আর ফাহিম আরহামের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ফাহিম পানি এগিয়ে দেয় আরহামের দিকে। আরহাম এক হাতে খামচে ধরে কাগজগুলো, আরেক হাতে গায়ের সর্বস্ব শক্তি প্রয়োগ করে টেবিলে ঘুষি মারে। মুহূর্তের মধ্যে হাত রক্তাক্ত হয়ে যায় আরহামের। গলগল করে রক্ত পড়তে শুরু করে। অন্তরাত্মা কেঁপে ওঠে ফাহিম আর শুভ্রর। আরহামকে তারা এমন অবস্থায় দেখেনি। চিৎকার করে ওঠে আরহাম, ড্রাগ! আরহামের সামনে অনুভূতি শূন্য হয়ে বসে আছে ফারহাদ, রাহাত, রিমন আর ফাহিম। শুভ আরহামের হাতে ব্যান্ডেজ করছে। টেবিলে ঘুষি মারার কারণে হাত অনেকখানি থেতলে গেছে, কিন্তু সেদিকে বিন্দুমাত্র ভাবান্তর নেই আরহামের। তার নজর টেবিলের ওপর রাখা কাগজগুলোর দিকে, বাকিদের নজরও সেদিকে। আরহামের অবস্থা দেখে ফাহিম যখন কাগজগুলো দেখার জন্য নেয়, তখন তার মনে হয়েছিল তার কলিজা কেটে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। থমকে গিয়েছিল সে। কাগজগুলো ছিল মেডিকেল রিপোর্ট, যেখানে শুভ্রার নাম জলজল করছে। তার মধ্যেই ফারহাদ, রাহাত আর রিমন আসে। আরহাম তাদের দেখছিল, জানত না ফাহিম। তারাও এসে দেখার পর থেকে অনুভূতি শূন্য হয়ে বসে আছে। এসব দেখানোর জন্য বুঝি আরহাম তাদেরকে ডেকেছে। তার মানে আরহাম আগে থেকে জানতো। তাদের চার ভাইয়ের অবস্থা একই রকম। মাথায় তাদের প্রশ্নের মেলা জমেছে। কিভাবে তারা এত কেয়ারলেস হতে পারল নিজেদের কলিজার বোনের প্রতি? আরহাম টেস্ট না করালে হয়তো জানতেই পারতো না। তাদের পরিবারে আর কোনো মেয়ে না থাকায় শুভ্রাকে ছোট থেকে আগলে রেখেছে তারা। ভাই বোনের সম্পর্কে যতটা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান থাকা দরকার, তার থেকেও কয়েক গুণ বেশি তাদের মধ্যে। একে অপরের সমস্যা বলার আগেই বুঝে যায় তারা। যে কোনো বিপদ একে অপরের পাশে থাকে। কেউ সামান্য অসুস্থ হলেও চিন্তায় রাতের ঘুম উড়ে যেত তাদের। সেই বোনের প্রতি কিনা তারা অসতর্ক হয়ে পড়েছিল। ভাই, দেখছো, এটা সেই ড্রাগ যার জন্য বনিকে হারাতে বসেছিলাম। কতই না কষ্ট সহ্য করেছিল আমাদের ছোট্ট বনি। নিজের চোখে দেখছিলাম সবকিছু। এখনও সেই সময়গুলোর কথা ভাবলে ভয়ে গা শিউরে ওঠে। এত কষ্ট করে সবকিছু সামলানোর পরেও দেখো, আবারও সেই অতীতের পুনরাবৃত্তি হলো। আমরা এতটা কেয়ারলেস কিভাবে হলাম ভাইয়া? কিভাবে হলাম? বনি আবারও সেই অসহ্য ব্যথায় ছটফট করছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। কাকাই চাচিমাকে দেয়া কথা রাখতে পারিনি আমরা ভাইয়া। আমাদের অসতর্কতার জন্য আবারও বনিকে কষ্ট পেতে হলো। আমাদের জন্য বারবার বনির জীবনে অন্ধকার নেমে আসছে। অকৃতজ্ঞ আমরা। ফাহিমের কান্না ভেজা কণ্ঠে বলা কথাগুলো শুনে বুকে মোচড় দিয়ে উঠল তাদের। সত্যি তো, আজ তাদের অসতর্কতার কারণে সেই অসহ্য যন্ত্রণার শিকার হতে হলো তাদের ছোট বোনটাকে। গাল ফুলিয়ে বসে আছে শুভ্রা রাইমার ঘরে। বিয়ের পরের দিন মন্ত্রীমশাই কাজে চলে গেল। গাল ফুলিয়ে বসে আছে শুভ্রা রাইমার ঘরে। বিয়ের পরের দিন মন্ত্রীমশাই কাজে চলে গেল। ভাবতেই অভিমানে জমে যাচ্ছে আরহামের ওপর। তার পাশে নীলিমা শিকদার রাগে গজগজ করছে। এমনিতেই তিনি রাজনীতি পছন্দ করেন না। তার উপর আরহামের এমন দায়িত্বজ্ঞানহীন কাজে তিনি প্রচণ্ড রেগে গেছেন। মন্ত্রী হয়েছে জন্য কি বিয়ের পরের দিন কাজে যেতে হবে? জনগণের সাথে সাথে যে এখন বউয়ের দায়িত্ব তার উপর সে কি জানে না? আজকে আসুক একবার বাড়িতে। বউ ভাতের জন্য আত্মীয়রা বসা শুরু করেছে, অথচ তোমার ছেলের কোনো খোঁজ নেই। বেয়ান এসে যদি জিজ্ঞাসা করে তাদের মেয়ের জামাইয়ের কথা, তাহলে কি বলবে ভেবেছে একবারও? লাই দিয়ে দিয়ে ছেলেকে মাথায় তুলেছ। আচ্ছা, শিকদার ভাবলেন তাকে কেন এর মধ্যে টানছেন। সে কি বলেছে আরহামকে যেতে? এখন তার বলতে ইচ্ছে করছে, ছেলে কি একা আমার? ছোট থেকে মাথায় তুলেছে, এখন আমার দোষ দিচ্ছে কুচুটে মহিলা। কিন্তু সাহস করে কিছু বলতে পারলেন না। এখন কিছু বলা মানে জ্বলন্ত আগুনের মধ্যে ঘি ঢালা। নীলিমা শিকদার যে এখন থামবার নাম নয় সে জানে, তাই তারা সেখান থেকে চলে গেল। নীলিমা শিকদারও কিছুক্ষণ গজগজ করে চলে গেলেন। শুভ্রা শুধু তাদের কাহিনী দেখে গেল। রাইমার বাকি মেয়ে কাজিনরা রয়ে গেল। আর কিছুক্ষণ পর বৌভাতের অনুষ্ঠান। শুভ্রাকে সাজাতে হবে। পার্লার থেকে লোক আনতে বারণ করে দিয়েছে শুভ্রা। রাইম এক গালে হাত দিয়ে শুভ্রাকে দেখছে। সে কখন থেকে গাল ফুলিয়ে আছে। শুভ্রার গাল ফুলিয়ে থাকিস না, এবার অন্তত তৈরি হয়নি।
দেখ, মানুষজন আসা শুরু করেছে। ভাইয়ার হয়তো কোনো দরকারি কাজ পড়ে গেছে তাই বেরিয়েছে, না হলে বিয়ের পরের দিন কোনো ছেলে এভাবে বের হয় বলতো? শুভ্রা জানে আরহাম নিশ্চয়ই কোনো দরকারি কাজের জন্যই বেরিয়েছে, কিন্তু সে মানতে নারাজ। দেখ রাইমা, একদম ভাইয়ের চামচামি করবি না। অন্যদিন হলে মানা যেত, কিন্তু ওনাকে আজকে কেন বের হতে হলো? রাইমা কথা বাড়ালো না। আরহামের উপর সেও বিরক্ত হয়েছে। গতকাল থেকে আরহামের সাথে কথা বলার সুযোগই খুঁজছে, কিন্তু পাচ্ছে না। নানান চিন্তায় আছে। আরহামের সাথে কথা বলা দরকার। জোরপূর্বক শুভ্রাকে সাজাতে শুরু করে রাইমা। সাথে সঙ্গ দেয় আরহামের মামাতো খালাতো বোনেরা। হালকা সাজে শেষ করে। শুভ্রের মধ্যে একবারও নেহাকে দেখেনি। এত বেলা গড়িয়ে গেল, অথচ নেহা ঘর থেকে বের হয়নি। অদ্ভুত লাগলো তার কাছে। মেয়েটাকে তো কোনো না কোনোভাবে শায়েস্তা করতেই হবে। তার মন্ত্রীমশাইকে নিয়ে তার সামান্য উল্টাপাল্টা কথা বলা। রাই, নেহা অপুকে দেখছি না যে। কালকে রাতে দেখেছি, তারপর সকাল থেকে একবারও দেখলাম না। নেহার কথা শুনে রাইমা কোনো কথা বলল না। আরহামের মামাতো বোন উর্মি বলল, তুমি নেহা আপুর সম্পর্কে কিছু জানো না বড় ভাবি? ভাইয়াকে তো নেহা আপু। কথা শেষ করতে পারল না উর্মি। তার আগে রাইমা থামিয়ে দিল তাকে। কি বলছো উর্মি আপু? এখন এসব বলার সময়? আলগোছে কথা কাটিয়ে দিল রাইমা। সে ভুলে গিয়েছে শুভ্রা সব জানে। হাসলো শুভ্রা রাইমার কথা কাটানো দেখে। তাকালো সামনে থাকা আয়নার দিকে। স্পষ্ট দেখা যাচ্ছে ঘরের দরজার কাছে নেহা দাঁড়িয়ে আছে। আচ্ছা, সে যাই হোক, বড় ভাবি কেমন লাগলো আমাদের ভাইকে? না মানে উর্মির কণ্ঠের দুষ্টুমি। এক একে সবাই চেপে ধরল শুভ্রাকে। গতকাল রাত নিয়ে নানান প্রশ্ন লজ্জা দিতে শুরু করলো। শুভ্রা ভাবছে, রাতে তো সে ঘুমিয়ে পড়েছিল, এখন এদের কি এই কথা বলবে? আয়নার দিকে আরেকবার তাকাতে দেখলো নেহা রেগি ঘরের দিকে তাকিয়ে আছে। রেজাউল চৌধুরীকে আজকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। গাড়িতে স্ত্রীর পাশে বসেছেন তিনি। সামনে ড্রাইভারের পাশে বসেছেন ইকবাল। রেজাউল চৌধুরীর বিশ্বস্ত গার্ড হওয়ার কারণে তিনি তার গাড়িতেই চলাচল করেন। তাদের পেছনে আরও দুটো গাড়ি আসছে। রেজাউল চৌধুরী হতভম্ব হয়ে আছে। হাসপাতালে থাকার কারণে আরামের বিয়ের খবর তিনি পাননি। এইমাত্র ইকবালের থেকে জেনেছেন। বড় ঝটকা তো তখন খেয়েছেন যখন জানতে পেরেছেন ইশতিয়াক খানের একমাত্র নাতনির সাথে আরামের বিয়ে হয়েছে। রেজাউল চৌধুরীর পুরো মুখ ভায়াতুর হয়েছে। আয়েশা চৌধুরীর ঠোঁটের কোণে মৃদু হাসি। তিনি জানেন তার স্বামীর বিয়ের কারণ। ট্রাফিক জ্যামে আটকা পড়ে তারা। আয়েশা চৌধুরী ওদিক ওদিক দেখছেন। হঠাৎ তার নজর থেমে যায় ট্যাক্সিতে থাকা আরাজের দিকে। অপলক চেয়ে আছেন তিনি। চোখের পাতা ফেলতেই যেন আর দেখতে পাবেন না। আরাজের শরীরে থাকা ক্ষতগুলো এখনই স্পষ্ট। সেগুলোর দিকে দেখতেই চোখের কোণে পানি জমা হলো আয়েশা চৌধুরীর। তার ইচ্ছে করছে এখনই চলে যেতে আরাজের কাছে। রেজাউল চৌধুরী স্ত্রীর দৃষ্টিকোণ অনুসরণ করে তাকান। আরাজকে দেখতেই তিনি গাড়ির কাঁচ তুলে দেন। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেন স্ত্রীর দিকে। আয়েশা চৌধুরীর গাল চেপে ধরেন। রাগে দাঁত কটমট করছেন তিনি। আয়েশা চৌধুরী কোনো প্রতিক্রিয়া করল না, যেন এটা তার সাথে নিত্যদিন হয়ে থাকে। রেজাউল চৌধুরীর থেকে নিজেকে আলগোছে ছাড়িয়ে নেন। জ্যাম ছুটে যায়। আরেকবার আর চোখে দেখে আরাজকে। আবার কোনোদিন দেখবেন কে জানে। আরাজের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, কিন্তু পরক্ষণেই মুছে ফেলে সে। যতক্ষণ পর্যন্ত আয়েশা চৌধুরীদের গাড়ি দেখা যায় ততক্ষণ দেখে আরাজ। সব থেকেও আজ সে নিঃস্ব। চাপা দীর্ঘশ্বাস ফেলে। বাড়িতে ফেরার পর থেকে নীলিমা শিকদারের কাছে একের পর এক ঝাড়ি খাচ্ছে আরহাম। বাকিরা চুপচাপ মজা নিচ্ছে। একমাত্র নীলিমা শিকদার ছাড়া কারোর এত সাহস নেই আরহাম কিভাবে ঝাড়ি মারবে। তোমার আক্কেল জ্ঞান দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একজন মন্ত্রী হয়ে কীভাবে এমন দায়িত্বহীন হতে পারো তুমি? নীলিমা শিকদার গজগজ করেই যাচ্ছে। আরহাম জানে তার মা নিজে থেকে না থামা অবধি কেউ থামাতে পারবে না। আসাদ শিকদার ঠোঁট প্রসারিত করে হাসছেন। আরহাম যতবার তার দিকে তাকাচ্ছে ততবারই আসাদ শিকদারের হাসির রেখা বেড়েই চলেছে। আসাদ শিকদারের দিকে চোখ গরম করে তাকিয়ে ধাপ পা ফেলে ঘরের দিকে চলে গেল আরহাম। নীলিমা শিকদারের কাছে আরহাম এখনও সেই ছোট্ট বাচ্চা খোকা। আরহামের ঘরে যাওয়ার জন্য রাইমা, নেহা আর নিতুলের ঘর পার করতে হয়। তাদের ঘরগুলো একই সিরিয়ালে। নেহার ঘরের সামনে এসে দাঁড়ায় আরহাম। ভেতরে নিতুল আর নেহার কথা শোনা যাচ্ছে। দরজা লাগানো নেই, ভিড়িয়ে রাখা। আরহাম নক করতে যাবে তার আগেই নেহা বের হয় ঘর থেকে। নিজের ঘরের সামনে আরহামকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাকের পাশাপাশি ভয় চুপসে যায় নেহা। আরহাম তীক্ষ্ণ চোখে নেহাকে আপদমস্তক দেখে। ওয়েস্টার্ন ড্রেস পরেছে নেহা। কি ভাই, এখানে দাঁড়িয়ে কি করছো? সূর্য কোন দিকে উঠেছে আজকে? নেহার পেছন থেকে নিতুল বলে,
আরহাম প্রতিক্রিয়াহীন। সূর্য ঠিক দিক দিয়ে উঠেছে নিতুল। তোমার বোন তো একটু বেশি সাধু, তাই আর কি। ভাবলাম ভেতরে হয়তো কোনো ছেলে আছে। মনে করাতে এসছিলাম এটা মন্ত্রী আরহাম শিকদারের বাড়ি। কোনো যাক, বাদ দে। চলে যায় আরহাম। নেহা অবাক হয়ে দেখল নিতুলের দিকে, কিন্তু নিতুল কিছুই বলল না। সে চুপচাপ তার ঘরে চলে গেল। আরহামের কথার ইঙ্গিত দুই ভাই বোন বুঝতে পেরেছে। সত্যি কথাই তো বলেছে, এতে নিতুলের প্রতিক্রিয়া করার কোনো মানেই নেই। শুভ্রাকে নিয়ে ঘরে থেকে বেরিয়েছে সকালে। আরহাম তাদের দিকে একবার দেখে ঘরে চলে যায়। অভিমান গাঢ় হয় শুভ্রার। শুভ্রা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আরহামের যাওয়ার পানে। তাকে কি ইগনোর করলো আরহাম? বৌভাতের অনুষ্ঠান শুরু হয়েছে। পাশাপাশি বসে আছে শুভ্রা আর আরহাম, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই, না আছে এক চিলতে হাসি। বরাবর গম্ভীর থাকা আরহামের মতোই শুভ্রাও হয়ে আছে। শুভ্রার ইচ্ছে করছে এক্ষুনি মন্ত্রীকে কাঁচা মরিচ দিয়ে চিবিয়ে খেতে। সকালে কি রোমান্টিকতা দেখালো, আর এখন তাকে দেখেও দেখছে না, আবার নিজের বাড়ির লোকদের উপরে রাগ হচ্ছে। তারা কেন এখন আসেনি? তাদের দেখে জন্য যে শুভ্রার মনটা ছটফট করছে তারা কি জানে না? এই জন্যই বোধহয় বলে বিয়ে দিয়ে মেয়ে পর হয়ে যায়। এভাবে মুখটাকে ব্যাঙের মতো করে রেখেছ কেন বড় ভাবি? থাপ্পড় খাবি কিন্তু রাই, সর এখান থেকে। বিয়ে করে আসার এখনও 24 ঘন্টাই হয়নি, অথচ তুমি ননদকে থাপ্পড় মারতে চাচ্ছ বড় ভাবি? রাই, আর এমনি বললাম। দেখ, তোর বাড়ির সকলে চলে এসেছে। ফারজানা খান আর আনোয়ারা খান বাদে বাকিরা সবাই এসেছে। বাড়িতে দুজন অন্তঃসত্ত্বাকে রেখে কিভাবে তারা আসেন? তাই আসেনি। ছোট্ট রিদ ফরহাদের কোল থেকে নেমে দৌড়ে আসে শুভ্রার কাছে। কোনো দিকে না দেখে লাফিয়ে ওঠে শুভ্রার কোলে। শুভ্রা মামুনি, তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। তুমি তো সকালে আমাদের বাসায় ছিলে না, তাই নানুমণিরা কেউ সকালের ওষুধ খেতে চায়নি, বলে যে খাবো না আমরা ওষুধ। আমি সবাইকে ধমক দিয়ে খাইছি জানো। আর চাচিমণিদের পেটের ভেতরে থাকা আমার ভাই বোনের অনেক ভালো আছে, আমি সবার খেয়াল রেখেছি। আমি ভালো ছেলে, তাই না? বলো বলো। শুভ্রা হাসে। রিদ বয়সের তুলনায় বেশি বুঝদার। সবগুলো দাঁত বের করে খিলখিলিয়ে হাসে রিদ। ওর হাসি আর পাকনামি দেখে বাকিরাও হাসে। হ্যাঁ, তুমি তো ভালো ছেলে, আমার রিদ সোনার থেকে ভালো আর কেউ নাই। একে একে বাড়ির সবাই কথা বলে শুভ্রার সাথে, কিন্তু ফরহাদরা শুভ্রার আশেপাশে আসছে না। প্রথম দিকে শুভ্রা খেয়াল না করলেও যখন দেখলো সবাই ওর সাথে থাকা কথা বলছে কিন্তু ওর ভাইয়েরা কাছে আসছে না, তখন ব্রজোরা কুচকে গেল শুভ্রার। মন্ত্রীমশাইয়ের মতো ওর ভাইরাও আবার কোনোদিন থেকে গম্ভীর হলো। ওরা আর চোখে শুভ্রার দিকে তাকাচ্ছে, আবার অন্যদিকে তাকাচ্ছে। ওদের অবস্থা দেখে শুভ্রার পেট ফেটে হাসি আসতে চাইছে। কিছুটা হেসেও ফেলল। ফরহাদরা কিছু সময় এদিক ওদিক করে কাটালেও আর থাকতে পারল না। শুভ্রার কাছে এসে গেল। দেখলো তো আশাই লাগলো আমার কাছে। বেকার বেকার গম্ভীর হওয়ার মান করেছিলে। এখন বলো, আমার সাথে কথা না বলে ওভাবে ওখানে দাঁড়িয়েছিলে কেন? চার ভাই তাকায় শুভ্রার দিকে। মেয়েটাকে কত স্বাভাবিক লাগছে, অথচ এই মেয়ে কিনা ড্রাগের নেশে আসক্ত। হয়তো জানেও না কালকে রাতে কি হয়েছে, কিন্তু তারা তো জানে। রাত প্রায় 10:30। অনুষ্ঠান শেষে ঘরে ফিরেছে শুভ্রার আরহাম। বেলকনিতে ইজি চেয়ারে আরহাম চোখ বন্ধ করে বসে আছে। শুভ্রা ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। সারাদিন শুভ্রার সাথে একটা কথা বলেনি আরহাম। যতবার শুভ্রার কথা ভাবছে ততবার বুক মোচড় দিয়ে ওঠে। বারবার চোখের সামনে ভেসে ওঠে রিপোর্টগুলো। ওয়ালেটে থাকা ছবিটা বের করে আরহাম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটার দিকে। শুভ্রা ওয়াশরুম থেকে বের হয়ে কোথাও আরহামকে দেখতে না পেয়ে বেলকনিতে আসে। আরহাম ছবিটা আলগোছে ওয়ালেটে রাখে। শুভ্রা ঠায় দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে নীরবতা বিদ্যমান। শুভ্রা বুঝতে পারছে না মন্ত্রীমশাই কেন তার সাথে কথা বলছে না। সারাদিন বকবক করতে থাকা শুভ্রা আরহামের এতটুকুতেই চুপচাপ হয়ে গেছে। হঠাৎ আরহাম শুভ্রাকে টেনে নিজের কোলে বসায়। নিজ বাহুডোরে আবদ্ধ করে নেয় শুভ্রাকে। মুখ গুজে দেয় শুভ্রার আধো ভেজা চুলে। হতভম্ব হয়ে যায় শুভ্রা। নাম না জানা এক অনুভূতি আবিষ্কার করে নিজের মাঝে। সারা শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায়। বউ। শুভ্রা জানে না আরহামের এই ডাকে কি আছে, কিন্তু তাকে আলাদা এক শান্ত অনুভব করায়। এই তো সকালে যখন শুনেছিল তখনও কেমন ঘোরের মধ্যে চলে গিয়েছিল। শুভ্রা এক মুহূর্তের জন্য ভুলে যায়নি সারাদিনে আরহাম তাকে ইগনোর করা। আরহাম ছোট ছোট চুমু খাচ্ছে শুভ্রার চুলে। মাতাল করা ঘ্রাণ পাচ্ছে সে শুভ্রার চুল থেকে। নেশার মতো টানছে তাকে। আরামের ছোঁয়াগুলো ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হচ্ছে। অদ্ভুত এক নেশা তুমি মেয়ে, না পারছি দূরে রাখতে, না পারছি সেবন করতে। কি আছে তোমার মাঝে? এই গম্ভীর মন্ত্রী তোমার নেশায় ডুবে গেল।
যার কথা একসময় আমার বিরক্ত লাগতো, তার কথা শুনতে না পেয়ে কেন আমি বিচলিত হতে পারি? তোমার ঠোঁটে লেগে থাকা ওই হাসি কেন আমাকে মুগ্ধ করে? তোমার চোখের অতল সাগরে কেন ডুব দিতে ইচ্ছে করে? কেন সারাদিন তোমাতে মগ্ন থাকতে মনে হয়? মেয়ে, তুমি নেশার থেকেও নেশাক্ত। কথা বলতে বলতে চেয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। দ্রুত গতিতে হার্টবিট করছে। আরামের হার্টবিট শুনতে পাচ্ছে শুভ্রা। তবে কি শুভ্রা আরামের জন্য যা অনুভব করছে তা আরামেরও শুভ্রার জন্য তা অনুভব করে? ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হচ্ছে আরামের ছোঁয়া। লজ্জায় নুয়ে যাচ্ছে শুভ্রা। সুমধুর কণ্ঠে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। হৃদয় শীতল করা কণ্ঠ। হালকা আলো ফুটছে চারিদিকে। শুরু হয়েছে ভোরের পাখিদের কিচিরমিচির শব্দ। আরাম এক হাতের উপর ভর দিয়ে ঝুঁকে আছে শুভ্রার মুখের ওপরে। গভীর দৃষ্টিতে দেখছে শুভ্রাকে। হাজারো চিন্তা কষ্টের মাঝে সুখ খুঁজে পেয়েছে সে এই মেয়েটার মাঝে। বয়সের অজুহাতে মেয়েটার থেকে কতই না দূরত্ব রেখেছিল, কিন্তু আজ বুঝতে পারছে বয়স সংখ্যা মাত্র। মেয়েটা কি জানে তার মন্ত্রী মশাই তাকে আরও আগে থেকেই ভালোবাসে? না, জানে না। জানবেই বা কি করে? আরাম তো কখনো জানায়নি এই যে তার সাথে লেপ্টে আছে তার ভালোবাসার মানুষটি, অথচ সে এখনো তাকে বলেনি ভালোবাসি। অপর পক্ষ থেকে অসীম ভালোবাসা পেয়েছে সে। বয়স নিয়ে সব চিন্তা ফিকে হয়ে যাচ্ছে আরামের কাছে। শুভ্রার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল। পিটপিট করে চোখ খুলল শুভ্রা। চোখ খুলে আরামকে হঠাৎ এভাবে দেখে ভয় পেয়ে গেল। মুচকি হাসলো আরাম। শুভ সকাল বউ। আরামের আদুরে ডাক। রাতের ঘটনা মনে পড়তেই স্বাভাবিকভাবে লজ্জা পেল শুভ্রা, কিন্তু প্রাধান্য দিল না লজ্জাকে। তার চরিত্রের সাথে মোটেও লজ্জা মানায় না। শুভ্রা হাত রাখলো আরামের প্রশস্ত বুকে। হালকা ধাক্কা দিল, কিন্তু এক চিল তো নড়াতে পারল না আরামকে। আরামের হাসি আরও প্রসারিত হলো। শুভ্রার মুখের ওপরে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল। আরামের হাসি আরও প্রসারিত হলো। শুভ্রার মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, এই পাটকাঠি শরীর নিয়ে তুমি দেখছো কি শক্তি দেখাচ্ছ বউ? তেতে উঠল শুভ্রা। বার কয়েক ধাক্কা দিল আরামকে, কিন্তু কোনো সুবিধা করতে পারল না। অজ্ঞতা হাল ছেড়ে দিল। সব জায়গায় শক্তি দেখাতে নেই বউ। শুভ্রা আলতো হাতে আরামের মুখে স্পর্শ করতে শুরু করে। কিঞ্চিত অবাক হয় আরাম। কোথায় এই সময় লজ্জায় লাল হয়ে থাকার কথা তার বউয়ের, কিন্তু ঘটছে তার উল্টো। এবার হালকা করে ধাক্কা দিতেই বিছানায় পড়ে যায় আরাম। ঠোঁট প্রসারিত করে হাসে শুভ্রা। আপনি ঠিকই বলেছেন মন্ত্রীমশাই, সব জায়গায় শক্তির ব্যবহার করতে হয় না বলে বিছানা থেকে নেমে দৌড় দেয় শুভ্রা। উদ্দেশ্য ওয়াশরুম। আরাম হেসে চোখ বন্ধ করে রাখে। ইদানিং তার বড্ড হাসতে ইচ্ছা করে সকালের সামনে, কিন্তু পারে না। একমাত্র এই মেয়েটার সামনে হাসতে তার কোনো সংকোচ হয় না। হাত পা বাঁধা অবস্থায় গোডাউনে পড়ে আছে ডক্টর সিরাজুল সাহেব। খান পরিবারের পারিবারিক ডাক্তার তিনি। অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছেন তিনি উপস্থিত সবাইকে। আমাকে এখানে কেন এনেছিস তোরা? তোদের সাহস হলো কীভাবে? ছেড়ে দে আমাকে, দেখে নেবে এক একটাকে। শুভ্র পায়ের উপর পা তুলে চেয়ারে বসে সিগারেট টানছে। ফোনে নিজের প্রেয়সীর সাথে প্রেমালাপে ব্যস্ত। ফোনের অপর পাশের ব্যক্তি যদি জানতো তার প্রেমিক পুরুষ সিগারেট টেনে তার সাথে কথা বলছে, তাহলে হয়তো এখনই বলতো ব্রেকআপ তোর সাথে। সিরাজুল সাহেবের চিৎকারে মনে হচ্ছে শুভ্রর কানই যাচ্ছে না। আশেপাশে থাকা বাকি গার্ডরা শুভ্রার দিকে চেয়ে আছে। রাগে তাদের শরীরের রক্ত টকবক করছে। একবার অনুমতি পেলেই হয়তো ঝাঁপিয়ে পড়বে সিরাজুল সাহেবের ওপরে। সিগারেট শেষে টান দিয়ে ফোনের ওপর ব্যক্তির বিদায়কে জানিয়ে উঠে দাঁড়ালো শুভ। পাশ থেকে হকি স্টিক নিয়ে এগিয়ে গেল সিরাজুল সাহেবের কাছে। এতক্ষণ চিৎকার করায় ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। শুভ হাত দ্বারা সিরাজুল সাহেবের থুতনি উঁচু করে ধরল। আসলে এতক্ষণ শুনতে পাইনি তোর কথা, কি যেন বলছিলি? শুভর হেয়ালি কথা শুনে রাগের মাত্রা বেড়ে গেল সিরাজুল সাহেবের। কিছু অকথ্য ভাষার ব্যবহার করলেন তিনি। শুভ হাসি মুখে বললেন, 2 পা পিছিয়ে গেলে সে। সিরাজুল সাহেব যেন আরও সাহস পেয়ে গেলেন। আর কিছু বলার জন্য মুখ খোলার আগেই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। মুখ থেকে রক্ত গলগল করে পড়ছে। শুভ হকি স্টিকটা ছুঁড়ে মারল আরেক দিকে। নিজের জায়গায় গিয়ে বসে আবারও একটা সিগারেট জ্বালালো। ব্যথায় কাতরাচ্ছেন সিরাজুল সাহেব। গার্ডদের মুখে হাসি ফুটে উঠল। তারা যেন এটারই অপেক্ষা করছিল। কয়েক মিনিট পর 4 জন মানুষের ছায়া দেখা গেল দরজায়। শুভ সেদিকে একবার তাকিয়ে মুখে থাকা সিগারেটটা ফেলে দিল। ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে পড়ল। ফরহাদ, রাহাত, রিমন আর ফাহিম এসে বসলো চেয়ারে। সিরাজুল সাহেবকে মাটিতে পড়ে থাকতে দেখে ভুরুকুচকে গেল তাদের। ফাহিম রাগী লোকে তাকালো শুভর দিকে।
ক্যাবলা মার্কা হাসি হাসল শুভ। নিষ্পাপ মুখশ্রী বানিয়ে ফেলল, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না সে। শুভ একজন গার্ডকে ইশারা করতেই সিরাজুল সাহেবের প্রাথমিক চিকিৎসা শুরু করা হলো। ভাই চলো আজকে এক দফা লুডো খেলা যাক, যে জিতবে আজকের দায়িত্ব তার কাঁধে। বুড়ো নাচিয়ে বলল রিমন। সাই জানালো সবাই। রিমন ফোনে লুডো বের করে সবাইকে নিয়ে খেলতে বসলো। মুখ বাঁকালো শুভ। আজকে আর তার কোনো কিছুতেই করতে হবে না। হাত জোড়া কেমন হকি স্টিকটা ধরতে চাচ্ছে। হকি স্টিক রে, এই কষ্ট কোথায় রাখি? কষ্ট পাস না ভাই, আজকে তোর ব্যবহার আমি করবো না দেখে আমারও কষ্ট হচ্ছে। হকি স্টিকটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল শুভ। গার্ডরা ওর অবস্থা দেখে মুখ চেপে হাসছে। যতবারই তারা শুভকে অবস্থায় দেখে ততবারই তাদের পেট ফেটে হাসি চলে আসতে চায়। বেশ কিছু সময় লুডো খেলার পর ফাহিম জিতে গেল। লাফিয়ে উঠল ফাহিম, ভাইদের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তারাও বিপরীতে বাঁকা হাসি উপহার দিল। তোর ভাগ্য আজকে ভালো রে ভাই, যা এনজয় কর। রাহাত ফাহিমের কাঁধে হাত রেখে বলল। ফাহিম হাত হকি স্টিক নিয়ে সিরাজুল সাহেবের সামনে গিয়ে বসলো। আয় ভাই, আমরা বরং আরেক রাউন্ড খেলি। রাহাত এটাকে এক সেকেন্ডও সময় অপচয় করল না শুভ। ঝড়ের গতিতে সে ফাহিম যেখানে বসেছিল সেখানে বসলো। চারজন মেতে উঠল লুডো খেলায়। আশেপাশে কি হচ্ছে তাদের দেখার সময় নেই। একজন গার্ড এক বালতি পানি ছুঁড়ে মারল সিরাজুল সাহেবের উপরে। চোখ খুললেন তিনি। চোখের সামনে ফাহিমকে দেখে মনে হচ্ছে চাঁদ হাতে পেয়ে গেলেন। ফাহিম, তুমি এখানে? দেখো না, সকালে তুমি ফোন করে জানালে না তোমার দাদু অসুস্থ, তখনই আমি চেম্বার থেকে বেরিয়ে পড়েছিলাম তোমাদের বাড়ির উদ্দেশ্যে। মাঝপথে এর তুলে নিয়ে আসে। চোখ দিয়ে ইশারা করে গার্ডদের দেখায় সিরাজুল সাহেব। ফরহাদদের দেখে চোখ বড় বড় করে যায়। ভয়ার্তুর চোখে তাকায় ফাহিমদের দিকে। ফাহিমের ঠোঁটে বাঁকা হাসি দেখে অন্তরাত্মা কেঁপে উঠল সিরাজুল সাহেবের। যা বোঝার বুঝে ফেলেছেন তিনি। আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এমন করব না। টাকার লোভ বন্ধ হয়ে গিয়েছিলাম, ক্ষমা করে দাও আমাকে। আরে আঙ্কেল, ক্ষমা চাচ্ছেন কেন? কি করেছেন আপনি? থতমত খেয়ে যায় সিরাজুল সাহেব। মনে প্রশ্ন উকি দেয়। হয়তোবা সে যা ভাবছে তেমন কিছুই নয়। হাত পায়ের বাঁধন খুলে দেয় ফাহিম। গার্ডদের উদ্দেশ্যে বলে, তোমাদের সাহস হলো কীভাবে না কীভাবে বেঁধে রাখার, কাপুরুষের দল। চোখ বড় বড় হয়ে যায় গার্ডদের। অদ্ভুত চাহনিতে দেখে ফাহিমকে। সিরাজুল সাহেব খুশি হন। তার মানে তিনি যা ভাবছেন তা নয়। স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই ফাহিমের কথা শুনে ভয়ে হাত পা কাঁপতে শুরু করে ওনার। ছি, তোমাদের এত ট্রেনিং দিয়েছি কি এটাকে বেঁধে রাখার জন্য? তোমরা দেখি পুরুষ জাতির নামে ডোবাবে। বলতে বলতে হকি স্টিক দিয়ে সিরাজুল সাহেবের হাত এবং পায়ে বেশ কয়েকবার আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দেখো এভাবে রাখতে হয়। গার্ডদের উদ্দেশ্যে বলল ফাহিম। গার্ডদের বড় বড় করে রাখা চোখ স্বাভাবিক হয়ে গেল। ফাহিম একের পর এক আঘাত করতেই থাকলো সিরাজুল সাহেবকে। ফরহাদদের কোনো ভাবান্তর নেই, তারা এক মনে লুডো খেলা এনজয় করছে। সিরাজুল সাহেবের শার্টের কলার ধরে দাঁড় করালো ফাহিম। দেয়ালের সাথে গলা চেপে ধরল। রক্ত বর্ণ হয়ে গেছে ফাহিমের চোখ, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সিরাজুল সাহেবের। ছেড়ে দিল ফাহিম। চেয়ার নিয়ে বসলো। প্রশ্ন ছুড়ল সিরাজুল সাহেবের দিকে, কে বলেছে তোকে বনিকে ড্রাগ দেওয়ার জন্য? কিছু বললেন না তিনি। সিরাজুল সাহেবের চুপ করে থাকা মোটেও পছন্দ হলো না ফাহিমের। পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করলো। ছুরিটা দেখতে ছোট হলেও ধারালো। আবারও জিজ্ঞাসা করলো ফাহিম, কিন্তু এবারও নিরুত্তর সিরাজুল সাহেব। আচ্ছা বেশ, বলবি না তো? তাহলে আর কি করার? কোনো হাত দিয়ে যেন বেনিকে ড্রাগ দিয়েছিলি। ডান হাত দিয়ে, তাই না? এই হাতটাই যদি না থাকে? ছুরি চালিয়ে দিল ফাহিম। কেটে ফেলল সিরাজুল সাহেবের ডান হাতের 5টা আঙুল। গগনবিদারে চিৎকার করে উঠল সিরাজুল সাহেব। বিরক্ত হলো ফরহাদ। চিৎকারের জন্য তার খেলায় অসুবিধা হচ্ছে। ভাই, তোর জন্য ভুলধান দিলাম, মুখ বন্ধ করো। এভাবে সারের মতো কেউ চিল্লায়? সরি ভাইয়া, তুমি খেলো। খেলায় মনোযোগ দিল ফরহাদ। তার একটা দান ভুল হয়ে গেছে দেখে কত দুঃখ। আরে, দান ঠিক থাকলে হয়তো রাহাতের একটা গুটি কাটতে পারত। ফাহিম আবারও জিজ্ঞাসা করে একই প্রশ্ন। এবার জবাব দিল সিরাজুল সাহেব। সবটা বলে দিল ফাহিমকে। ক্রুর হাসলো ফাহিম। এবার তো আমাকে ছেড়ে দিবে বলো? একটা ভিডিও চালালো ফাহিম। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ড্রাগ ডিলারদের সাথে সিরাজুল সাহেবকে। মাস্টার মাইন্ডদের মধ্যে তিনিও একজন। জানিস, পেন ড্রাইভটা আগেই পেয়েছিলাম, কিন্তু এত চাপের মধ্যে দেখার সুযোগই পাইনি। দেখলে হয়তো আমার বোনটাকে এত কষ্ট পেতে হতো না। বনি জানতো তোর সম্পর্কে, কিন্তু আমার বোকা বোন আমাদের হাতে সব দিয়েছিল যেন আমরা তাকে পুলিশের হাতে তুলে দিতে পারি। কিন্তু আমার বোন কি আর জানি তার ভাইরা কেমন? একজন সিআইডি অফিসারের বাড়িতে এমন কাজ করতে তোর ভয় লাগলো না?
আকুতি মিনতি শুরু করলো সিরাজুল সাহেব। তিনি ভাবতে পারেনি এভাবে কোনোদিন ধরা পড়বে। বাহ, যার নুন খেলি তার প্লেটেই থুতু ফেললি। তুই তো জানিস বনি আমাদের কাছে কি, আমাদের কলিজা। জানিস না ওর গায়ে সামান্য ফুলের টোকা লাগলেও কি করতে পারি আমরা। জেনু নিজের মৃত্যু নিজে ডেকে আনলি, কষ্ট হচ্ছে তোর পরিবারের লোকেদের জন্য। তোরও তো বোন আছে তাই না? আচ্ছা, যখন তোর কাটা ছেঁড়া লাশ পাবে তখন ওনার কি অবস্থা হবে? শুনেছিলাম তুই তোর বোনকে খুব ভালোবাসিস, তাই তো বোন আর বোন জামাইকে নিজের কাছে রেখেছিস। তোর বোনের কথা ভেবে খারাপ লাগছে রে। সিরাজুল সাহেবের গলা বরাবর ছুরি চালালো ফাহিম। মুহূর্তেই গলা কাটা মুরগির মতো ছটফট করতে শুরু করলেন তিনি। মন গল না ফাহিমের, একের পর এক ছুরি চালিয়ে যাচ্ছে। সিরাজুল সাহেবের প্রাণ পাখি সে কখন দেহ ত্যাগ করেছে, কিন্তু ফাহিমের থামার নাম নেই। জিতে গেছে, জিতে গেছে বলে চিৎকার করে উঠল রাহাত। আনন্দে নাচতে শুরু করলো। জিতে গেছে সে। বাকিরা মুখ কালো করে বসে আছে। তুই বেইমানি করেছিস ভাই। মোটেও না, এখন জিততে পারিনি বলে এমন করছো। তর্ক শুরু হয়ে যায় ফারহাদ আর রাহাতের মধ্যে। গার্ডদের ভয়ে গলা শুকিয়ে গেছে। হতভম্ব তারা ফাহাদদের ঝগড়া দেখে। এখন যে কাউকে কেটে টুকরো টুকরো করা হয়েছে সেদিকে তাদের কোনো খেয়ালই নেই। শান্তশিষ্ট ফাহিমের এই ভয়ঙ্কর রূপ দেখে কাঁপছে তারা। কেউ কি ভেবেছিল সবসময় হাসি খুশি থাকা ফাহিমের এমন ভয়ঙ্কর একটা রূপ আছে? কি করতে হবে জানিস তো, নাকি বলতে হবে? আরে ফাহিম, এটা বলার কি হলো? আমাকে কি তোর গর্ধব মনে হয়? না, গর্ধব মনে হয় না, কারণ তুই তো সত্যি গর্ধব। অপমান, এতবার অপমান না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যা ভাগ, কাজ কর গিয়ে। মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে কাজে লেগে পড়ল শুভ। বাকি গার্ডরা সাহায্য করছে তাকে। ভাই, তো শ্বাস নষ্ট হয়ে গেল। ইস, এই জন্যই বলি ছুরি ব্যবহার করিস না। দেখলি তো রক্ত দিয়ে কি হলো, বন্দুক ব্যবহার করবি। ভাইয়া, ছুরি চালিয়ে যে কি শান্তি তুমি কিভাবে বুঝবে? তুমি তো শ্যুট করে কাজ শেষ করে দাও। তা অবশ্য ঠিক। চলে যায় তারা চারজন। গোডাউনে ফেলে যায় কয়েক টুকরো করা লাশ আর কয়েকজন মানুষকে। খাবার খাওয়া শেষ করে এসে গোছগাছ করছে শুভ্রা। আজকে বিয়ের 3 দিন পূরণ হলো। জামাইকে নিয়ে আজকে নিজের বাড়ি যাবে। আনন্দে মন নাচছে শুভ্রার। বারবার তো গানের সুর ধরছে। 3 দিনে যেন মনে হচ্ছে কত বছর নিজের বাড়ি থেকে আলাদা হয়ে আছে। আরাম সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। নিজের কাপড় গোছানো শেষে আরামের কাপড় গোছাচ্ছে শুভ্রা। এত কিছুর মাঝে শুভ্রা ভুলে গিয়েছিল নীলার কথা। মেয়েটাকে আগে কোনোদিন দেখেনি। শুনেছিল একই বয়সী তারা। একমাত্র ভাইয়ের বিয়ে হলো, অথচ বোন বিয়েতে উপস্থিত ছিল না কেন? মাথা ঘুরছিল প্রশ্নটা। আরামের সামনে বিছানায় বসে শুভ্রা। আরাম গভীর মনোযোগে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বসে থাকার পরেও যখন আরাম দেখল না শুভ্রার দিকে, তখন রেগে গেল শুভ্রা। উঠে গিয়ে ল্যাপটপের স্ক্রিন নামিয়ে দিল। কোমরে 2 হাত দিয়ে দাঁড়ালো আরামের সামনে। নিজের কাছে ব্যাঘাত ঘটায় রাগ হলো আরামের। কিছু বলার উদ্দেশ্যে মাথা তুলল। কোমরে হাত রেখে রেগে শুভ্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের রাগ নিজের মধ্যেই রাখল। একটা কথা সঠিক মনে হচ্ছে আরামের। সব পুরুষেরাই বউয়ের সামনে বিড়াল হয়ে যায়। সে যত বড় বাঘ হোক না কেন, সে নিজেই হয়তো তার প্রমাণ। এই যে এখন বউয়ের রাগ দেখে নিজের রাগ নিজের মধ্যে রাখল। বউয়ের জায়গায় অন্য কেউ হলে হয়তো এতক্ষণে ঝাড়ি মারতে মারতে আদমারা করে ফেলত। ঘরে বউ রেখে ল্যাপটপে কাকে দেখছেন এত মনোযোগ দিয়ে? ভুরু কোঁচকালো আরাম। শুভ্রার কথার মানে বুঝতে পারিনি। কিছুক্ষণ লাগলো বুঝতে। সব স্ত্রীদের এটা কমন একটা বিষয়। স্বামী যদি একটু পাত্তা না দেয় তাহলে সবার আগে সব মেয়েলি চিন্তাভাবনা মনে আসে। হাসলো আরাম। শুভ্রাকে গিন্নি গিন্নি লাগছে। শুভ্রাকে টেনে নিজের কোলে বসালো। 2 হাতে কোমর জড়িয়ে রাখলো যেন উঠতে না পারে। বাইন মাছের মতো ছটফট করতে শুরু করলো শুভ্রা। কি হলো বউ, বাইন মাছের মতো ছটফট করছো কেন? ঠোঁটে দুষ্ট হাসি রেখে বলল আরাম। শুভ্রা যতই ছাড়ানোর চেষ্টা করছে আরাম ততই শক্ত করে ধরে রাখছে। বেশ কিছুক্ষণ ছটফট করে যখন নিজেকে ছাড়াতে পারল না তখন শান্ত হয়ে গেল শুভা। শক্তি শেষ? ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল আরহাম। শুভ্রা রাগীভাবে তাকালো তার দিকে। উচ্চস্বরে হেসে উঠল আরহাম। অসভ্য মন্ত্রী। চোখ বড় বড় হয়ে গেল আরহামের। অসভ্য মেয়ে কিনা তাকে অসভ্যতার ট্যাগ লাগিয়ে দিল। তবে বাঁকা আসলো সে। অসভ্য মন্ত্রী যখন বলল তো বউ কিছু অসভ্যতামি দেখাই। ভ্রু নাচিয়ে বলল আরহাম। মুখ চেপে ধরল শুভ্রা। বার কয়েক অসভ্য মন্ত্রী বলে আখ্যায়িত করল। আচ্ছা, আপনার ওয়ালেট ওটা কার ছবি? আবার আপনাদের ফ্যামিলি ফটোতেও দেখলাম মেয়েটিকে। আরামের হাসি মুখ মুহূর্তেই ঘন অন্ধকারে ছেয়ে গেল। শুভ্রার কোমরে থাকা হাতের বাঁধন ঢিলে হয়ে গেল।
তুমি কিভাবে দেখলে? ওই তো দেয়ালে আপনাদের ফ্যামিলি ফটোতে, তাছাড়া আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গোছানোর সময় আপনার ওয়ালেট দেখেছিলাম। দেয়ালে টাঙানো ফ্যামিলি ফটোর দিকে হাত দিয়ে দেখিয়ে বলল। আরাম তাকালো সেদিকে। আরামের পাশেই নীলা বসে আছে, বাবা মা দুই দিকে আর দাদা দাদি পেছনে। বছর 3 আগে তোলা ছবি। আরাম কিছু বলার আগেই শুভ্রা বলে, ওটা কি নীলা? আমি তো শুনেছিলাম রাইমার থেকে আপনার একটা বোন আছে, মানে আমার ননদিনী, কিন্তু নিজের একমাত্র ভাইয়ের বিয়ে হলো অথচ ওর কোনো খোঁজ নেই। আশ্চর্য। আর সেদিন যখন এসেছিলাম তখন নীলাকে দেখিনি, আর বিয়ের 3 দিন হলো বাড়িতে তো দেখলাম না। কোল থেকে নামিয়ে দিল শুভ্রাকে। উঠে দাঁড়ালো আরহাম। ল্যাপটপ হাতে ব্যালকনির দিকে যেতে যেতে বলল, ও নেই। অবাক হলো শুভ্রা। নেই মানে কি? আর নীলাকে আগেও দেখেছে বলে মনে হচ্ছিল শুভ্রার। আরামকে জিজ্ঞাসা করার জন্য উঠতেই দেখতে পেল বারান্দার দরজা লাগিয়ে দিয়েছে। শুভ্রা বুঝল হয়তো কোনো কারণে মন্ত্রীমশাই নিশ্চিন্তিত, তাই আর জ্বালালো না। রাইমার ঘরের দিকে চলে গেল। রাইমাকে জিজ্ঞাসা করা যাবে। ফাইমের সাথে প্রেমালাপে ব্যস্ত রাইমা, না প্রেমালাপ বলে ভুল হবে, ফাইমকে বকতে ব্যস্ত রাইমা। ঘরের দরজা খোলা থাকায় শুনতে পেল শুভ্রা। হাসলো। বারবার বরাবর এদের ঝগড়া দেখে আসছে সে। কথায় কথায় ঝগড়া লাগে। এদের বিয়ের ব্যবস্থা করতে হবে, তার আগে মন্ত্রী মশাইকে রাজি করাতে হবে। নক করল শুভ্রা। রাইমা ভেতরে আসতে বলল, ফাইমকে হোল্ড করতে বলল। আমার ঘরে আসার জন্য আবার তোকে নক করতে হবে নাকি? হেসে রাইমার পাশে বসলো শুভ্রা। জিজ্ঞাসা করল নীলার কথা। আরামের মতো রাইমারও মুখের একই অবস্থা হলো। আরামের সাথে হওয়া কথাগুলো বলল। বড় ভাইয়ের ওয়ালেটে একটা মেয়ের ছবি দেখে তোর খারাপ লাগেনি? খারাপ লাগবে কেন? অবশ্য হঠাৎ ছবিটা দেখে উল্টাপাল্টা চিন্তা মাথায় এসেছিল। মনে পড়ল ভাইয়া তো আমাকে বলেছিল নীলার কথা। পরে ফ্যামিলি ফটোতে দেখে শিওর হয়েছি, কিন্তু ছবিটা বেশ কয়েক বছর আগের মনে হলো। মন্ত্রীমশাই বলল ও নেই। কোথায় গেছে? নীলা মারা গেছে। কেঁপে উঠল শুভ্রা। হতভম্ব হয়ে তাকালো রাইমার দিকে। বিশ্বাস করতে কষ্ট হলো। এর আগে রাইমার কাছে শুনেছিল নীলা তাদের সমবয়সী। কাপা কাপা গলায় বলল, কি বলছিস এসব? হ্যাঁ সত্যি, নীলা মারা গেছে। বড় ভাইয়ের কলিজার টুকরা ছিল নীলা। এই জন্যে হয়তো তোর কথা শুনে বেলকনিতে চলে গিয়েছিল। বাড়িতে কেউ বড় ভাইয়ের সামনে নীলার কথা বলে না, বড় ভাইয়ের কষ্ট হবে ভেবে। তাছাড়া পরের দিনই নানিমারাও মারা গিয়েছে। কিভাবে এমনটা হলো? শুনেছিলাম নীলা কাকে যেন ভালোবাসত। ছেলেটি নীলার সাথে অভিনয় করেছিল। তখন মেয়েটির বয়স বা কত ছিল? সবেমাত্র 16তে পা দিয়েছিল। সেবার আমাদের বাসায় বেড়াতে গিয়েছিল বড় ভাইয়েরা সবাই। নীলাও গিয়েছিল। তুই তো দেখেছিলি ভাইয়াদের। হ্যাঁ সূচক মাথা নাড়ায় শুভ্রা। কিন্তু সেদিন নীলা বাদে সবাইকে দেখেছিল সে। মন্ত্রীমশাই প্রায় আসতো রাইমাদের বাড়িতে লুকিয়ে দেখত মন্ত্রীকে। সেখান থেকে সূত্রপাত হয় শুভ্রার মন্ত্রীমশাইয়ের প্রতি ভালোবাসার। কখনো মন্ত্রীমশাইয়ের সামনে আসেনি। তারপর ভাইয়ের থেকে রাইমার থেকে খোঁজ খবর নিত। ধীরে ধীরে মন্ত্রীমশাইতে আসক্ত হয়ে যায়। তারপর সেদিন খাওয়া দাওয়ার সময় নীলাকে খুঁজে পাওয়া যায়নি। পরে সবাই খুঁজতে বের হই। কিন্তু কি? বিচলিত হয়ে প্রশ্ন করল শুভ্রা। এতক্ষণে মাথায় হানা দিয়েছে। সেদিনের তার সাথে হয়ে যাওয়া সেই কালো অতীত। নীলাকে খুঁজে পেয়েছিলাম আমরা, কিন্তু জীবন্ত নীলাকে পাইনি। পেয়েছিলাম ঝলসে যাওয়া নীলার দেহ। নীলার অবস্থা শুনে পরের দিন হার্ট অ্যাটাক করে নানিমণি। ওনাকে জানানো হয়নি, কিন্তু জানি না কিভাবে জানতে পেরেছিলেন। হার্টের সমস্যা ছিল ওনার। কোথায় পাওয়া যায় নীলাকে? রামিজ আঙ্কেলের পুরনো বিল্ডিংয়ে। কথা শেষ করে নিজেই থমকে যায় রাইমা। শুভ্রার দিকে তাকায়। কেঁপে ওঠে শুভ্রা। বাবা মাকে শেষবার দেখা দৃশ্য ভেসে ওঠে চোখের সামনে। ভেসে ওঠে ভয়ঙ্কর সেই কালো অতীত। থরথর করে কাঁপতে শুরু করে পুরো শরীর। ভয় পায় রাইমা। রাইমার ঘর থেকে বাইরে নজর দেয় শুভ্রা। আরামকে বাড়ির বাইরে যেতে দেখে দ্রুত ঘর থেকে বের হয় শুভ্রা। পেছনে রাইমা চিৎকার করে থামতে বলে, কোনো কথা শোনে না শুভ্রা। এই মুহূর্তে আরামকে কিছু কথা জানানো ছাড়া কোনো কিছুই মাথায় আসছে না। ফোনের ওপাশে এতক্ষণ সব কথা শুনতে থাকা ফাহিম বসা থেকে দাঁড়িয়ে পড়ে। ঘর থেকে ছুটে বের হয়। বিপদের আঁচ পেয়েছে সে। ড্রয়িং রুমে ভাইদের দেখে তাদের কোনো কিছু না বলেই সাথে নিয়ে বের হয়। যত দ্রুত সম্ভব গাড়ি চালানো যায় চালাচ্ছে। ফাহিমকে একের পর এক প্রশ্ন করছে ফারহাদরা। ফাহিম ফোনে হ্যালো করে যাচ্ছে। শেষে রাইমার চিৎকার শুনতে পায়। লাইন কেটে যায়। রাগে গাড়ির স্টিয়ারিংয়ে আঘাত করে ফাহিম। বাকিরা বুঝতে পারে কোনো খারাপ কিছু হয়েছে নিশ্চয়ই। চিৎকার করে ওঠে রাইমা। নিচে নেমে কোলে তুলে নেয় শুভ্রার মাথা। গলগল করে রক্ত পড়ছে। হামাও করে কাঁদে রাইমা। শিকদার বাড়ির সবাই ছুটে আসে। আরাম বাড়ির ভেতর থেকে চিৎকার শুনে দ্রুত প্রবেশ করে বাড়িতে।
সিঁড়ির কাছে রাইমার কোলে মাথা রেখে থাকতে দেখে শুভ্রাকে। দ্রুত এগিয়ে যায়, দেখতে পায় শুভ্রা রক্তাক্ত দেহখানি। ধাপ করে বসে পড়ে, টেনে নেয় নিজের বাহু ডোরে। মুহূর্তেই শুভ্র পাঞ্জাবি লাল রঙা হয়ে যায়। ভাইয়া, এক্ষুনি ভাবিকে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি চলো, না হলে দেরি হয়ে যাবে ভাইয়া। ওপর থেকে নামতে নামতে বলল নিতু। আরহাম কোলে তুলে নিল শুভ্রাকে। কিছু বলার চেষ্টা করছে শুভ্রা। তোমার কিছু হবে না বউ, তোমার মন্ত্রীমশাই তোমার পাশে আছে, চোখ খুলে রাখো, এক্ষুনি হাসপাতালে পৌঁছে যাব। গাড়িতে শুভ্রার মাথায় নিজের কোলে নিয়ে বসা আরহাম। সেদিনও শুভ্রাকে এভাবেই নিয়ে গিয়েছিল, আজও পুনরাবৃত্তি হলো। গাড়িতে তাদের সাথে নীলিমা শিকদার আর রাইমা উঠল। বাকিরা অন্য গাড়িতে আসছে। চোখ খুলে রাখ মা, তোর কিছু হবে না, আমরা আছি। নীলিমা শিকদার কাঁদছেন। এই কয়েকদিনে মেয়েটার প্রতি তার নিজের মেয়ের মতো ভালোবাসা জন্মেছে। এক মেয়েকে তো হারিয়েছেন, আরেক মেয়েকে কোনোভাবেই হারাতে চান না। রাইমা শুভ্রার হাত মুঠো করে ধরে রেখেছে। নিজেকে দোষ দিচ্ছে সে, ভাবছে তার জন্য আজ শুভ্রার এমন অবস্থা। এক হাতে আরহামের গাল হাতে দেয় শুভ্রা। কিছু বলার চেষ্টা করছে কিন্তু স্পষ্ট বলতে পারছে না। আরহাম বারবার চোখ খুলে রাখতে বলছে শুভ্রাকে। মন্ত্রীমশাই, মা ভালোবাসে আপনাকে। নীলিমাকে মেরে হাত নামিয়ে নেয় শুভ্রা, বন্ধ করে ফেলে চোখ জোড়া। শান্ত হয়ে যায় ছটফট। আরহামের পাঞ্জাবির দুই দিকে চোখ চেপে ধরেছে রাহাত। রাগে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। ফাহিম অগ্নি চোখে দেখছে রাইমার দিকে।